দ্বিতীয় সেশনে সবাইকে রাতের বেলা কষ্ট হয়, সবাই আমরা জানি। সারাদিন ডিউটি ডিউটি করে একটু ধৈর্য ধরতে হবে। আমরাও 12টা 1টা পর্যন্ত বন্ধ করতাম। এখন যে 2 মাস আছে মনে করতে হবে একদম হার্ড এন্ড সোল যেটা বলে। তো যাই হোক, আমরা সড়ক পরিবহন আলোচনা করতেছিলাম দ্বিতীয় সেশনে। এখন আমরা তোর 65 ধারাটা, এটা এমসিকিউ। এখানে দুটো এমসিকিউ আছে এই 65 ধারায়। সেটা হচ্ছে এখানে ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং আটকিত মোটরযান ব্যবস্থা। ওই যে আমরা যে আটকিত মোটরযান আমরা বিলিবন্দ ক্ষেত্রে আমরা 115 যেটা বলছিলাম গতকাল, তো এখানে বলা রয়েছে যে আপনি আটক করে কোথায় রাখবেন, একটি গাড়ি আটক করে কোথায় রাখবেন। এবং এই বলা রয়েছে ডাম্পিং ইয়ার্ড, বলা না ডাম্পিং করে আমরা বলি, আমরা জানি যে বলে তো গাড়িটা ডাম্পিং করে দেবে। এই ডাম্পিং শব্দটা হচ্ছে ডাম্পিং ইয়ার্ড। মূলত শব্দটা হচ্ছে ডাম্পিং ইয়ার্ড স্থাপন সরকার যে কোনো সময় এই কর্তৃপক্ষ বা পুলিশ বাহিনী আটককৃত যত গাড়ি রয়েছে এগুলা উপযুক্ত স্থানে স্থানটাই হচ্ছে ডাম্পিং ইয়ার্ড স্থাপন করতে পারে। তবে এই ডাম্পিং ইয়ার্ডটা কার অধীনে থাকবে? এই ডাম্পিং ইয়ার্ডটা থাকবে সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ বা কর্তৃপক্ষের ব্যবস্থানে থাকবে। খেয়াল রাখবেন যে এই ডাম্পিং ইয়ার্ড, এটা এমসিকিউ আসে, যে ডাম্পিং ইয়ার্ড কার অধীনে থাকবে বা কার ব্যবস্থানে থাকবে। থাকবে হলো থানা, ট্রাফিক বিভাগ বা কর্তৃপক্ষের ব্যবস্থানে। ভেরি ইম্পর্টেন্ট। তবে এই ডাম্পিং ইয়ার্ডে যে প্রেরণকারী কর্মচারী দেওয়া আদেশ, এই যে যে ডাম্পিং ইয়ার্ডে যারা কাজ করবে এবং আদালতের নির্দেশ মোতাবেক কিন্তু এই সংশ্লিষ্ট যে গাড়িগুলো থাকবে, এই যে ডাম্পিং আদালতের নির্দেশ অনুসারে যখন আপনার গাড়িটা যে একেবারে ডাম্পিং করে ফেলবে, যখন মামলা হবে, তখন যে ডাম্পিং ইয়ার্ডে থাকবে যারা নিয়োজিত, যারা থাকবে থানা, ট্রাফিক বিভাগ বা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা যারা থাকবে, এই আটককৃত যে গাড়িগুলো থাকবে অবশ্যই বিলিবন্দেজ ব্যবস্থাপনায় থাকবে। এই যে আমরা হচ্ছে যেটা হচ্ছে আমরা 105 আটককৃত বিলিবন্দেজের গাড়ির যে নিষ্পত্তির যে বিধানগুলো রয়েছে সেটা আমরা দেখবো। তাহলে 65 দ্বারা মনে রাখার জন্য এমসিকে আমরা যে আটককৃত মোটরযান, ডাম্পিং ইয়ার্ড, কর্তৃপক্ষ পুলিশ, থানা, ট্রাফিক বিভাগ কর্তৃপক্ষের ব্যবস্থানে থাকবে। প্রশ্ন আসবে যে মোটরযান আইনে ডাম্পিং ইয়ার্ড কার অধীনে বা কার ব্যবস্থানে থাকবে? থাকবে থানা, ট্রাফিক বিভাগ ও কর্তৃপক্ষ ব্যবস্থাপনা। এই তাহলে আটককৃত 65 ধারার আটককৃত মোটরযান রাখার কি ব্যবস্থানে কি করা যেতে পারে? এই আটককৃত মোটরযান রাখার জন্য কি স্থাপনা করা যেতে পারে? বাস টার্মিনাল, পার্ক স্টেশন, মোটর প্রশিক্ষণ, ডাম্পিং ইয়ার্ড। ডাম্পিং ইয়ার্ড, ডাম্পিং ইয়ার্ডে স্থাপন কে করবে? অবশ্যই কর্তৃপক্ষ, পুলিশ বাহিনী। ডাম্পিং ইয়ার্ডে কোথায় স্থাপন করা যাবে? উপযুক্ত স্থানে, কোনো ব্যক্তির বাড়িতে, থানার অভ্যন্তরে, আদালত প্রাঙ্গণে উপযুক্ত স্থান। ডাম্পিং ইয়ার্ডে কি রাখবে? আটককৃত মোটরযান, এটা খেয়াল রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। একেবারে চলে আসছে আমরা শেষ দিকে। 108 আমি যেটা বলছিলাম গতকাল, এই 108টা বলছিলাম একটা এমসিকিউ আসছিল গতকাল, একটা বা দুইটা এমসিকিউ আসছিল। অপরাধের এই যে আহ যে অপরাধগুলো ঘটবে, অপরাধ সংঘটিত হবে, এই 108 ধারাটি হচ্ছে যে কোন কোন অপরাধের ক্ষেত্রে বিচার বিশেষ পদ্ধতিটা কি। এটা জাস্ট এমসিকিউ, কোনো রিটেনের প্রশ্ন না। সড়ক পরিবহন অনুযায়ী অর্থাৎ 2018 বিধান 108 ধারা অনুযায়ী সাব ইন্সপেক্টর বা সার্জনের নিম্নে নয়, সার্জন বা সার্জেন্ট নিম্ন অন্য কাউকে আনা যাবে না। পুলিশ অফিসার অথবা কর্তৃপক্ষ, যদি পুলিশ অফিসার বা কর্তৃপক্ষ হয়ে থাকে তাহলে মোটরযান পরিদর্শক, বিআরটি এর একজন পরিদর্শক, ইন্সপেক্টর বলা হয়। আর মোটরযান পরিদর্শক যিনি ক্ষমতাপ্রাপ্ত রয়েছেন, ওই 43, 66, 72, 75, 84, 87, 89, 92, 95, এই অপরাধগুলো অবশ্যই অভিযোগ গঠন করতে পারে, চার্জ গঠন করতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই অভিযোগের একটা কপি অভিযুক্ত দিতে হবে। এটা এমসিকিউ পরীক্ষা আসে। অভিযোগের কপি কাকে দিতে হবে? এক কপি অভিযুক্তকে দিতে হবে। দেখবেন আপনার এই পরীক্ষা আসছিল, এটা পরীক্ষা এমসিকিউ। এই জন্য ভাই আপনাদের বলি একটু রিডিং পড়েন, যে যেটা বলি ধারাগুলো একটু গুরুত্ব দিন। আপনাদের এখন চূড়ান্ত পর্যায়ে এবং চূড়ান্ত ভাবে পড়ানো হচ্ছে। তো যেটা বলতেছিলাম যে অবশ্যই তাকে দিবে, অভিযুক্তকে দিবে। তিনি স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলি ছাপ দিয়ে প্রাপ্তি স্বীকার করবেন এবং অপর কপি সংশ্লিষ্ট কি করে পুলিশ সুপার বা ডেপুটি কমিশনার, ট্রাফিক নির্ধারিত কর্তৃপক্ষের কাছে দিতে হবে। একটা একদম বাদী অভিযুক্ত দিবে, আর একটা কপি যে সংশ্লিষ্ট ইউনিটে পাঠাতে হবে। তো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার যারা থাকবে তাদের অবশ্যই নির্ধারিত যুক্তিসঙ্গত পরিমাণ জরিমানা আরোপ করার ক্ষমতা করতে পারবে, যেগুলো সাব ইন্সপেক্টর সার্জেন্টের ধারণা যে জরিমানা করার বিধান রয়েছে। খেয়াল রাখতে হবে যিনি এই যে জরিমানাটা করা হয়েছে নির্দিষ্ট বা নির্ধারিত সময় সে এটা পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করে তাহলে অন্য ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে খেয়াল রাখতে হবে এই যে জরিমানা যদি পরিশোধ না হয়, ঠিক পুলিশ সুপার বা ডিসি বা ট্রাফিক যারা দায়িত্ব থাকে আদালত অভিযোগ দায়ের করতে পারে, যথাযথ বিচারের মাধ্যমে কি অভিযোগ দায়ের করতে পারবে। অভিযুক্ত ব্যক্তি কপি প্রাপ্তির স্বীকার রসিদ কোনো অস্বীকার করলে, যে আমি আপনি এটা মামলা করছে 10,000 টাকা বা 5,000 টাকা, তাহলে অস্বীকার যদি করে বা এড়িয়ে যায়, তাহলে
আপনি কি করবেন, ওই যে 110 অনুযায়ী আপনি বিনা পণে গ্রেপ্তার করতে পারবেন, খেয়াল রাখবেন। কারণ হচ্ছে গাড়ি ত্রুটিপূর্ণ হয়েছে বা কোনো পারমিট ফিটনেস অনেক কিছু হয়েছে, আপনার মামলা করছে। এখন আদালতে এটা থানা মামলা করে এটা বাদী হয়েছে, এটা গাড়িটি ডাম্পিং এ পাঠিয়ে দিচ্ছে। এখন সে যদি রসিদ নিতে অস্বীকার করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে, তাহলে তাকে তাৎক্ষণিক অ্যারেস্ট করে দিবেন, কোনো কথা নেই। আর অবশ্যই যদি আদালতে যদি সেটা মামলা করবে যদি দোষী হয়, তো অবশ্যই 5,000 টাকা জরিমানা করা যেতে পারে। খেয়াল রাখবেন, এটা এমসিকিউ, অন্য কোনো কিছু না। তাহলে 108 দ্বারা কি গেলাম, অভিযোগ পাইলাম, কপি পাইলাম, জরিমানা করলো, সময় মতো পরিশোধ করতে হবে। মামলা শেষ না হলে আদালত অভিযোগ কপি নিতে অস্বীকার করলে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, অতিরিক্ত সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা করতে পারে। তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে অভিযোগ গঠন করতে পারেন এমন পুলিশ সুপার পদমর্যাদা কমপক্ষে কতজন কি হবে, সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। অভিযোগের একটি কপি কাকে হস্তান্তর করতে হবে, অভিযুক্ত ব্যক্তিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসছিল পরীক্ষা। 109 সড়ক পরিবহন আইন 2018 109 ধারা, আমি গতকাল এগুলো পড়েছিলাম, আজকে একটু বিস্তারিত। সবাই কি ক্লাসে আছেন? তাহলে আমরা 109 কি বলছে, মোটরযান থামানো, অপ্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা, জাস্ট হচ্ছে টেস্ট। আপনি গাড়ি স্টপ করলেন এবং কাগজপত্র টেস্ট করবেন। অর্থাৎ সড়ক পরিবহন আইন 109 অনুযায়ী কোন চালককে মোটরযান থামানোর প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য কি নির্দেশ দিতে পারেন, নির্দেশ দিতে পারেন যে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট পদমর্যাদা নিম্ন নয় এমন পুলিশ অফিসার কর্তৃপক্ষ কর্তৃক বা এই উদ্দেশ্যে মোটরযান পরিদর্শক, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট এবং বিআরটি এর কর্তৃক বা মোটরযান পরিদর্শক অন্য কোনো ব্যক্তি চালককে থামানোর নির্দেশ দিতে পারেন, এদেরকে নির্দেশ দিতে পারেন। তো চালক যদি উক্ত ব্যক্তি চাহিদা অনুযায়ী মোটরযান থামাতে মোটরযান প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে বাধা থাকবে। খেয়াল রাখবেন, যখন থামাবে কাগজপত্র পরীক্ষা করবেন, তখন যদি অবশ্যই যখন থামানো মানে হচ্ছে এটা সে কাগজপত্র দেখাতে বাধ্য, কাগজপত্র প্রদর্শন শো করবে, এক কথায় সই পেপার, সই ডকুমেন্টস, সে এগুলা বাধ্য। তো এই ক্ষেত্রে 109 ধারা আমরা যেটা শিখলাম, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যারা থাকবে দায়িত্বে, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট বা বিআরটির পরিদর্শক বা অন্য অন্য কোনো ব্যক্তি দায়িত্বে যাকে দেওয়া হবে, গাড়ি থামার নির্দেশ দেবে, চালক বাধ্য থাকবে কি করবে, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করবে, প্রদর্শন করতে বাধ্য। 110 যেটা আমরা খুবই গতকাল পড়েছিলাম, অরেন ব্যতীত গ্রেপ্তার ক্ষমতা। প্রশ্ন হচ্ছে, কোন কোন পরিস্থিতিতে, আই রিপিট, কোন কোন পরিস্থিতিতে পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে এবং মোটরযান কিভাবে হেফাজত রাখা যাবে, এটা একটা সুন্দর প্রশ্ন। এক হচ্ছে কোন কোন পরিস্থিতিতে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, মোটরযানটি কিভাবে হেফাজত রাখা যাবে। তাই যদি হয়, তাহলে সড়ক পরিবহন আইন 110 দ্বারা বিধান অনুযায়ী কোন পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর, সার্জেন্ট বা পুলিশ অফিসারের সম্মুখে কোনো ব্যক্তি 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 98 বা 105 এর অধীন, এই ধারার অধীন যে কোনো যদি কোনো পানিশেবল কোনো অফেন্স করে বা শাস্তিযোগ্য কোনো অপরাধ করলে উক্ত পুলিশ অফিসার বা তাকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতে পারেন। ভেরি ইম্পর্টেন্ট। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো পুলিশ অফিসার যখন ওয়ারেন্ট ছাড়া কোনো মোটরযান চালককে গ্রেপ্তার করবেন, আপনারা মোটরযানটি অবশ্যই নিরাপদ হেফাজতের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। গাড়িটি তাকে অ্যারেস্ট করতেছেন এবং গাড়িটিও তো একটা হেফাজত রাখতে হবে এবং মোটরযানটি অবশ্যই নিকটতম থানা নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে অবশ্যই যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন, আপনারা পুলিশ অফিসার যতদূর সম্ভব কোনোভাবেই 24 ঘন্টার বেশি নয় সংশ্লিষ্ট মোটরযান মালিককে জানাবে। ভেরি ইম্পর্টেন্ট। আপনি গাড়ি আটক করছেন, ভালো কথা। এখন এটার তো মানে ওনার তো মালিক আছে, তো অবশ্যই 24 ঘন্টার বেশি নেওয়া যাবে না, দ্রুত মালিককে জানাতে হবে। এবং মোটরযানটি ওই মালিকের গাড়িটি কোথায় স্থানান্তর করা হয়েছে, চালককে কোথায় নেওয়া হয়েছে, অবশ্যই তাকে ইনফর্ম করতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা প্রথম প্রথম এখানে তিনটা বিষয়। প্রথম হচ্ছে আপনার ধারা অনুযায়ী যে যে সকল ধারার কথা বললাম, 72 থেকে 73, 75, 79, 86, 84, 84, 89, 92, 98, 105 ধারা যদি কেউ অপরাধ করে, তাহলে তাকে গ্রেপ্তার করবে। আরেকটা হচ্ছে গ্রেপ্তার করলে এবং কোথায় নিরাপদ স্থানে হেফাজত থানায় নিয়ে যাবেন গাড়িটি। এবং আরেক 3 নম্বর বলছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার যত সম্ভব কাকে যাকে যার যার গাড়ি বা মালিকের গাড়ি অবশ্যই 24 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না, না জেনে সংশ্লিষ্ট মোটরযান মালিককে কি করবেন, কোথায় স্থানান্তর করা হয়েছে মোটরযানটি এবং চালককে কোথায় নেওয়া হয়েছে, এই বিষয়গুলো নলেজ। তাহলে সহজভাবে যদি নেই, পোশাকধারী পুলিশ অফিসারের সম্মুখে পোশাকধারী হতে হবে, নির্দিষ্ট অপরাধ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, গাড়ি নিরাপদ হেফাজত নিকটস্থ থানায় নিবে, মালিক সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে জানাইতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। 111 পুলিশ অফিসার কর্তৃক মোটরযানের কাগজপত্র আটকের ক্ষমতা। আই রিপিট, পুলিশ অফিসার কর্তৃক মোটরযান কাগজপত্র আটকের ক্ষমতা। তাহলে আমরা এখন আটক আটক করবো 111। এই যে সকালবেলা ধরছিলাম কারে জানি,
বলতে পারেন নাই। তাহলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী এই পুলিশ অফিসার কর্তৃক মোটরযানের কাগজপত্র আটকের ক্ষমতাটা কেমন আমরা দেখবো। 111 এই দ্বারাই বলছে যে মোটরযান আইনের কাগজপত্র লাইসেন্স আটকের ক্ষেত্রে পুলিশ অফিসার ক্ষমতা বা তার ক্ষমতাগুলো কি। ক্ষমতা হচ্ছে 111 ধারা অনুযায়ী, সড়ক পরিবহন 2018 এর 111 ধারা অনুযায়ী কোন পুলিশ অফিসার বা সাব ইন্সপেক্টর বা সার্জেন্টের নিম্ন নয় অথবা কর্তৃপক্ষ কর্তৃক যাকে ক্ষমতা বিআরটির ইন্সপেক্টর বা অন্য কোনো ব্যক্তি যুক্তিসঙ্গতা বিশ্বাস করা হয়, যে যুক্তিসঙ্গত বিষয় কারণ থাকলে মোটর যানের শনাক্তকৃত যে চিহ্ন, যে ডকুমেন্টস গুলো রয়েছে, লাইসেন্স, পারমিট, রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ, বীমা, অন্যান্য যে কাগজপত্র যদি আপনার কাছে মনে হয় জাল, সেই ক্ষেত্রে তিনি কাগজপত্র কি বা চিহ্ন বা কি করতে পারবেন, আটক করতে পারবেন এবং চালককে কি করতে, মালিককে কৈফিয়তের জন্য তলব করতে পারেন আপনি কেন এই ধরনের কাজ ব্যবহার করতেছেন। তাহলে শুধু এই নয়, যদি অভিযুক্ত চালক যে কন্ডাক্টর পলায়ন করতে পারেন বা সমান এড়াতে পারেন, দেখা গেছে এমন সময় যে যাকে অভিযুক্ত করছেন সে পালায় যেতে পারে অথবা সমান এড়াইতে পারে, এবং সুযোগ তাকে লাইসেন্স আটক করে দিতে পারবেন এবং সংশ্লিষ্ট আদালতে পাঠিয়ে দিবেন, যেটা মামলা হবে আর কি। তো চালক কন্ডাক্টর প্রথমবার আদালতে হাজির হলে অবশ্যই তাদের প্রাপ্তির স্বীকার বিনিময়ে লাইসেন্স ফেরত দেবে, প্রাপ্তির স্বীকার দিবে তাদেরকে। আদালত ভিন্ন আদেশ না দিলে লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা সমর্পণকে সাময়িকভাবে প্রাপ্তি স্বীকার, অবশ্যই প্রাপ্তি স্বীকার দেয়, এটি স্বাভাবিক, এটা অন্য কিছু না। এই প্রাপ্তি স্বীকারটি ভিত্তিতে লাইসেন্স ফেরত পাওয়া পর্যন্ত প্রাপ্তি স্বীকারপত্র লিখিত তারিখ পর্যন্ত মোটর চালাতে কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, যে এই যে তারা এই যে প্রাপ্তি স্বীকারটা পাবে এটা দিয়ে তারা গাড়ি টাড়ি সব চালাতে পারবে। এখানে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই 111 রিটার্নের এইটুকু প্রশ্ন, আর অন্য কোনো কিছু নাই। যে যদি মনে হয় প্যানেল কোডের 464 এই যে জাল থেকে আসছে, জাল কাগজ আটক করবেন, কৈফিয়ত করবেন, পলায়নের আশঙ্কা থাকলে লাইসেন্স আটক করে দিবে, যদি মনে করে সে পালায় যাবে, আসবে না, তাহলে লাইসেন্স তাকে আটক করে আদালতে প্রেরণ করবেন, সাময়িকভাবে তাকে দিতে রসিদ দিতে হবে, লাইসেন্স ফেরত দিতে হবে, নির্ধারিত তারিখে পর্যন্ত কাগজের সুযোগ দিবে, যার তারিখ মধ্যে সুযোগ দেওয়া হলে পরবর্তী তাকে ফেরত দেওয়া যাবে। 111টি হচ্ছে আপনার সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদমর্যাদা পুলিশ অফিসার কি করবে, কাগজপত্র আটক করতে পারবেন এখানে, এই বিধান কথা বলা রয়েছে। তবে এখানে একটা প্যানেল কোড রয়েছে আপনাদের, তাই না? আচ্ছা, 364 স্যার, জি স্যার। রাইট। 112, 112 রেজিস্ট্রেশন ফিটনেস, রেজিস্ট্রেশন ফিটনেশনের উপর তিনটি, এখানে তিনটি। কেউ যদি এই তিনটি গাড়ি অর্থাৎ আই রিপিট ফিটনেস, রুট পারমিট আর রেজিস্ট্রেশন, যদি এই তিনটা ছাড়া যদি গাড়ি চালায় কোনো জায়গায়, তাহলে 16, 25, 28 খেয়াল রাখবেন। 16, 25 এটা তিনটা ধারা, এটা একদম সহজ। যদি কোনোভাবে কোনো এই 112 ধারায় 16, বলছে 17, 25 স্যার। 16, 16, 16, 16, 25, 25, জি স্যার। হ্যাঁ 16, 25, 28, তাহলে জি কোনো স্যার। ব্যক্তি যদি রেজিস্ট্রেশন ফিটনেস সনদ, রুট পারমিট বিধান না মেনে মোটরযান চালায় সংশ্লিষ্ট কর্মকর্তা কি ব্যবস্থা নিতে পারে, পরীক্ষা আসতে পারে। যে তিনটি যদি লেখা থাকে 16, 25, 28 অনুযায়ী বিধান জানে, কিন্তু সেই অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ না থাকলে যদি সে পুলিশ কর্মকর্তা মোটরযান পরিদর্শক বা মোটরযান কি করে যদি এরকম পাওয়া যায়, তাহলে সাময়িক হেফাজতে নেবে। আর যদি ফিটনেস সনদ, রুট পারমিটের বিধান না মেনে যদি গাড়ি চালায়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা কি করবে, রেজিস্ট্রেশন সনদ আটক করবে এবং তাকে ওই আটক করলে তাকে একটা প্রাপ্তি স্বীকার দিবে, এটা স্বাভাবিক। খেয়াল রাখতে হবে প্রাপ্তি, প্রত্যেকটাতে প্রাপ্তি, এই যে মামলার স্লিপ দেন এটা একটা প্রাপ্তি স্বীকার। তো সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদ নিম্ন এবং পুলিশ অফিসার, কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাগত মোটরযান পরিদর্শক এবং হচ্ছে কর্তৃপক্ষ ক্ষমতাগত অন্য কোনো ব্যক্তি। খেয়াল রাখবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই আইনে ক্ষমতাগত এরা সড়ক পরিবহন আইনে খেয়াল রাখবেন। প্রথম হচ্ছে সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের মধ্যে একজন পুলিশ অফিসার অথবা বিআরটির ইন্সপেক্টর অথবা কর্তৃপক্ষ ক্ষমতা, যে কর্তৃপক্ষ, যে বিআরটির যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা অন্য কোনো ব্যক্তিকেও এই ক্ষমতা দিতে পারে যে কাগজপত্র আটক করার, ধরার, পরীক্ষা করার। তাহলে তিনটি খেয়াল রাখবেন। ফিটনেস রুট পারমিট বিধান না মানলে রেজিস্ট্রেশন সনদ আটক, প্রাপ্তি স্বীকার দিবে। আর রেজিস্ট্রেশন ফিটনেস রুট পারমিট বিধান না মানলে মোটরযান আটক, সাময়িক হেফাজতে দিবে। বুঝতে পারছেন? 112টা একটু রিডিং করে নেবেন, এখানে প্রথম অংশটাই ভেরি ইম্পর্টেন্ট। 113 ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো পুলিশের পাওয়ার বা ক্ষমতা। ঘটনাস্থলে জরিমানা আরোপের ক্ষমতা, যে কোনো মামলার ক্ষেত্রে, যে কোনো ইয়ার ক্ষেত্রে, সড়ক পরিবহন আইন অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে কি করতে পারবে, জরিমানা করার সুযোগ রয়েছে। কে করবে? পুলিশ অফিসার, সার্জেন্ট অথবা ক্ষমতাগত বিআরটি ইন্সপেক্টর অথবা কোনো ব্যক্তি অন্য ওই যে যাকে ক্ষমতা দেওয়া হচ্ছে, তিনটা বিষয় বলা। তাহলে ঘটনাস্থলে জরিমানা আরোপ করার ক্ষমতা কত ধারা? সড়ক পরিবহন আইনের 2018 13 ধারা। অর্থাৎ ঘটনাস্থলে কোনো অপরাধ সংঘটিত হলে জরিমানা আরোপ, জরিমানা পরিশোধ না করলে মোটরযান কি কি ব্যবস্থা নিতে পারে, কোন কোন সেকশন? যে কর্তৃপক্ষ প্রজ্ঞাপনে যেটা নির্ধারিত এলাকায় যারা যারা ডিউটি করে, পুলিশ অফিসার বা সাব ইন্সপেক্টর বা সার্জেন্টের নিম্ন নয়, তারা যদি কি করে কোনো ক্ষমতাপ্রাপ্ত মোটরযান পরিদর্শকের কোনো ব্যক্তির সম্মুখে আমার সামনে 43, 66, 72, 75, 84, 27, 90, 92 কোনো অপরাধ করলে দায়িত্বপ্রাপ্ত যে থাকবে সে ঘটনাস্থলে জরিমানা করতে হবে, অন্য কিছু না। যদি যদি জরিমানা করেই থাকে তাহলে নির্ধারিত ফি, অপরাধ ধরনের যদি যদি জরিমানা করে তাহলে নির্ধারিত ফি অনুযায়ী কর্মকর্তা কি করবে, প্রাপ্তি স্বীকার পত্র গ্রহণ করবে।
আর সবসময় খেয়াল রাখবেন যদি গাড়ি ধরছেন প্রাপ্ত জরিমানা পরিশোধ করে নাই, তাহলে ওই গাড়িটা কোথায় জমা দিবে? সংশ্লিষ্ট নিকটবর্তী থানা বা ওসির কাছে জমা দিবে। এবং খেয়াল রাখবেন থানার ওসি কি করবে? নিজের হেফাজত রাখবে, জরিমানা পরিশোধ করে গাড়িটিকে অবমুক্ত করে দিবে, রিলিজ করে দিবে। এবং এই যে গাড়িটা পাঠাইছে যিনি পাঠাইছেন থানায়, যে সার্জেন্ট বা টিআই যে পাঠাক গাড়িটি, তাকে জানাবে যে গাড়িটির জরিমানা দেওয়া হয়েছে, এখন গাড়িটি অমুক্ত করে দেন। এখন ঘটনা হচ্ছে মেট্রো এলাকাতে যদি এরকম সব গাড়ি সার্জেন্টরা ধরে ধরে থানায় পাঠায়, প্রত্যেকটা থানার যে এরিয়া, এই এরিয়া বা জুরিডিকশন থানার, এই অনুযায়ী থানায় জায়গা দিতে পারবে না, যে বারবার মামলা দেয় থানায় পাঠাইতেছে। ওসি কে জানালো, ওসি ওই যে লোকটা তাকে প্রাপ্তি স্বীকার দিলো, উনি কি বললো টাকাটা একটা সংশ্লিষ্ট জায়গায় যেখানে টাকা জমা নেয় সেখানে জমা দিয়ে আবার কি করলো, গাড়ি নেওয়ার জন্য আবার আসছে। তখন আবার নিয়ম কি, যে গাড়িটা নিয়ে যে আয়ু ধরে নিয়ে আসে, সেই আয়ু কি করবে, ওই সার্জেন্ট আবার বলে দেবে যে গাড়িটি হ্যাঁ পরিশোধ তাহলে বলবে ছেড়ে দাও। তাহলে খেয়াল রাখতে হবে যে 113 ধারার বিধানটা কি, ঘটনাস্থল অপরাধ ঘটনাস্থলী জরিমানা, মনে রাখবেন। 100 ধারা বিধান হচ্ছে ঘটনাস্থলেই অপরাধ ঘটনাস্থলেই জরিমানা, নির্ধারিত ফর্মে জরিমানা করবে, প্রাপ্তি স্বীকার দিবে। আর না দিলে গাড়ি থানায় নিবে। যদি জরিমানা না দিতে পারে গাড়ি থানায় দিয়ে দিবে, জরিমানা দিলে গাড়ি অবমুক্ত করা হবে। এবং বিষয়টা ওসি স্যার কি করবে, যে আয়ু থাকবে বা ওসি থাকবে, যেখান থেকে আসে সেই অফিসারকে জানাবে। তাহলে 113 অনুযায়ী কোথায় জরিমানা করা যাবে? অবশ্যই ঘটনাস্থলে, খেয়াল রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। 115 আজকে আমাদের শেষ ধারা। সবাই একটু মনোযোগ দেয়, এটা একটু রিটেনের প্রশ্ন, সবাই একটু মনোযোগ দেন। মোটরযান আটক ও বিলিবন্দেস, একটু মনোযোগ দেন। মোটরযান আটক ও বিলিবন্দেসের ক্ষেত্রে বিধান কি? পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ওই যে আমরা যেটা দেখলাম ডাম্পিং ইয়ার্ডের কথা, যে আছে, এখন দেখবো মোটরযান আটক, ডাম্পিং ইয়ার্ড এবং প্রেরণের অবমুক্তির পদ্ধতি কি, ভেরি ইম্পর্টেন্ট। যে মোটরযান আইন অনুযায়ী মোটরযান আটক, ডাম্পিং এবং উক্ত এই ডাম্পিং ইয়ার্ড থেকে যখন প্রেরণ করবে তখন অবমুক্তের পদ্ধতি কি। সড়ক পরিবহন আইন 2115 অনুযায়ী এই আইনের বিধান যারা লঙ্ঘন করবে, তাহলে কর্তৃপক্ষ যারা থাকবে, ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, পুলিশ সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, টিআই, খেয়াল রাখবেন কোন র্যাঙ্ক বলে দিচ্ছে, টিআই, মোটরযান আটক করতে পারবে। কারা কারা মোটরযান আটক করবে? পুলিশের সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট বা টিআই, সার্জেন্ট বা টিআই ব্র্যাকেটে মোটরযান আটক করতে পারবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তবে খেয়াল রাখতে, আইনের লঙ্ঘন কারণে যদি কেউ আইনের লঙ্ঘন করে, অনেক সময় মোবাইল কোর্ট হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ ইন্সপেক্টর অথবা সার্জেন্ট টিআই ডাম্পিং এর পরীক্ষা প্রশ্ন আসবে, কে কে ডাম্পিং এর প্রেরণ করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ইন্সপেক্টর বা সার্জেন্ট টিআই মোটরযান ডাম্পিং এর প্রেরণ করতে পারবে। আই রিপিট, আইন লঙ্ঘন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ইন্সপেক্টর, সার্জেন্ট বা টিআই মোটরযানে কি করবে, ডাম্পিং এর প্রেরণ করতে পারবে। এবং ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করলে, ডাম্পিং ইয়ার্ডে যখন প্রেরণ করবে, খেয়াল রাখেন, ডাম্পিং ইয়ার্ডে যখন পাঠাবে, এই অপমুক্ত করার জন্য, ওই গাড়িটিকে ওখান থেকে মুক্ত করার জন্য মালিকের কাজটা কি? মালিক কি করবে? মোবাইল কোর্টের ক্ষেত্রে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, মালিকের মোবাইল যদি কোর্টে যদি ওই গাড়িটি পাঠানো হয়ে থাকে, খেয়াল রাখবেন 2 মাসের মধ্যে আদালত আবেদন করবে। আই রিপিট, মোবাইল কোর্টের মাধ্যমে যদি গাড়িটা ডাম্পিং এ পাঠায় তো 2 মাসের মধ্যে আদালত আবেদন করবে। অন্যান্য ক্ষেত্রে যদি মোবাইলে আদালতে না প্রেরণ করে, পুলিশ সুপার আবার সংশ্লিষ্ট অন্যান্য জায়গায় যেটা আমরা দেখি, কোথাও পুলিশ সুপার কোথাও পুলিশ কমিশনার, ডিএমপি কে সমমর্যাদা করেছে, আবেদন করতে পারবে। আই রিপিট, অন্যান্য ক্ষেত্রে মোবাইল কোর্টের ক্ষেত্রে 2 মাস আদালত আবেদন করবে। অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের কাছে বা সমমর্যাদা পর্যায়ের কাছে আবেদন করতে পারবে। তারপরে এরপর আদালত বা, এখন দুই ব্যক্তি হলো, এখন এরপর আদালত বা সংশ্লিষ্ট কর্মকর্তা কি করবে, যখন সে আবেদন করবে গাড়ি অবমুক্তের জন্য, তখন ওই দলিল দস্তাবেজ যা থাকবে, যে ডকুমেন্টস গুলো রয়েছে, সেগুলো পর্যালোচনা করবে এবং শুনানি গ্রহণ করবে আদালত, এবং নিষ্পত্তির আদেশ দিবে, যেটা আদালতের মাধ্যমে যেটা আমরা গাড়ি ঘোড়া পাই বা নেই। আর পুলিশের ক্ষেত্রে হলে সেগুলো পর্যালোচনা করবে, পর্যালোচনা করে যে সঠিক থাকে তাকে দিয়ে দিবে। এবং কথা রয়েছে, মালিক নির্ধারিত সময়ের মধ্যে যদি আবেদন করতে ব্যর্থ হয়, 2 মাস, এবং অন্যান্য ক্ষেত্রে বলছে যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে ডাম্পিং ইয়ার্ডে যে দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে, কর্তৃপক্ষ থাকবে, সংস্থা থাকতে পারে, এবং সংশ্লিষ্ট আদালত অনুমতি নিয়ে কি করবে, যে যে ব্যর্থ হয়েছে 2 মাসের ভিতরে পায় নাই, তাহলে কি করবে, ওই যে গাড়িটা রয়েছে এই গাড়িটি সরকারি সংস্থা বা সেবামূলক প্রতিষ্ঠানে প্রদান করে দিবে। কোনো কথা নাই, যে গাড়িটি রয়েছে সে গাড়িটি একটু চালানো যাবে, তারা সরকারি যেহেতু প্রতিষ্ঠান রয়েছে, সেবামূলক প্রতিষ্ঠান, সেগুলো প্রদান করবে। অথবা এই গাড়িটি নিলামে বিক্রি করে দিবে। বুঝতে পারছেন? যে যদি সে নির্ধারিত তার মধ্যে করতে পারে তাহলে গাড়ি পাবে, আর যদি না হয় সে গাড়িটা ডাম্পিং ইয়ার্ডে রাখবে না। গাড়িটা এই চলার জন্য সরকারি যে বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে দিয়ে দিবি। আর নাহলে গাড়িটি নিলামে দিবে, বলো না নিলামের গাড়ি, এই নিলামের গাড়ি হচ্ছে এটা, যে নিলামে আমরা পাই। তাহলে 115 ধারা বিধানটি কি? আটক করবেন, ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করলে অবমুক্ত আবেদন করবে 2 মাস মোবাইল কোর্টের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এসপি বা পুলিশ সুপারের ক্ষেত্রে শুনানি করবে, আদেশ দিবে। আবেদন না করলে আদালত অনুমোদিত সরকারি সংস্থা বা সেবা প্রতিষ্ঠানে প্রদান প্রদান করা দিয়ে দিবে। আর না হলে নিলামে বিক্রি করা যাবে।
এই ধারাটা ভেরি ইম্পর্টেন্ট রিটেনের প্রশ্ন। আজকে এই প্রশ্নটাই দিলাম আপনাদেরকে, যে সড়ক পরিবহন আইনে যে মোটর যান আটক, ডাম্পিং ইয়ার্ডে প্রেরণের পদ্ধতি, অবমুক্তির পদ্ধতি কি, এই প্রশ্ন লিখে গ্রুপে জমা দেবেন কালকে সকাল 8টার ভিতরে। ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ অবমুক্তির পদ্ধতি কি? উত্তর হবে 115 ধারা বিধান অনুযায়ী এই পদমর্যাদা অফিসার ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারেন, এবং এই কর্মকর্তার উপস্থিতি যদি এরকম অপরাধ ঘটে তাহলে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করবে। এবং ডাম্পিং ইয়ার্ডে প্রেরণের সময় মালিক যিনি থাকবেন তিনি আদালতে মোবাইল কোর্টের ক্ষেত্রে 2 মাসের আবেদন করবে, অন্যান্য ক্ষেত্রে পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের ক্ষেত্রেও আবেদন করা যাবে। এবং যদি আদালতের ক্ষেত্রে কি করবে, উক্ত ব্যক্তির দলিল আবেদন করার সাথে যত দলিল দস্তাবেজ রয়েছে সেগুলো পর্যালোচনা করবে এবং শুনানির ব্যবস্থা করবে। যদি এই ডাম্পিং ইয়ার্ডে সে 2 মাসের মধ্যে যদি সে ব্যর্থ হয় তাহলে কি করবে, মালিক যদি নির্ধারিত দামে আবেদন না করে, যারা ওই ডাম্পিং এর দায়িত্বে থাকবে তারা কি করবে, আদালত অনুমতি নিবে যে এই গাড়িগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে, মালিক আসে না, গাড়ি কাগজপত্র শো করতেছে না, সে দিয়ে একটা প্রতিবেদন দিবে, দিলে কি করবে, ওই গাড়িটি সরকারি দেখা গেছে অনেক সময় থানায় অথবা অন্য যেগুলো সেবামূলক যেসব প্রতিষ্ঠান রয়েছে এগুলো প্রতিষ্ঠানে দিয়ে দিবে, অথবা নিলাম করবে। নিলামে ওই যে আমরা অনেক সময় স্কার্প হিসেবে নিলাম করে কি করে বিক্রি করে দেয়। এখানে এমসিকিউ গুলো মোটামুটি সহজ আছে, করে নেয় যে মোবাইল কোর্টের ক্ষেত্রে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো অভুক্তির জন্য কত সময়ের মধ্যে আবেদন করতে হবে? 2 মাস, এটাই ভেরি ইম্পর্টেন্ট। আর আইনের বিধান লঙ্ঘন করলে মোটরযান কোথায় পাঠানো হবে? ডাম্পিং ইয়ার্ডে, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো যেগুলো আছে একটু রিডিং করে নেবেন, ঠিক আছে? মোটামুটি আমাদের আরেকটা ধারা আছে, এই যে আরেকটা ধারা আছে, একটু এটা রিডিং একটু নেন, এটা জাস্ট পড়া দরকার নেই। এই যে গাড়ি ঘোড়া যখন অ্যাক্সিডেন্ট হয় দেখবেন গাড়ি ভাঙচুর করে, সড়ক দুর্ঘটনা হলে এই যে মোটর চালক কন্ডাক্টর সম্মিলিত মিলে সবাই চালকরে মারে, তারপর হচ্ছে ড্রাইভারে মারে, গাড়ি ভাঙচুর করে, এটা নিষেধ। এটা একটা আক্রমণাত্মক আচরণ, জনরোষ নিয়ন্ত্রণ, এটা নিষেধ। এই 119-এ বলছে এই কথাটা, এটা দরকার নেই। তবে এটা যেন আমরা অনেক সময় দেখি, বাস্তবিক দেখি যে গাড়ি ঘোড়া একটু কিছু অ্যাক্সিডেন্ট হলে সবাই ভাঙচুর করে। আসলে এই আক্রমণাত্মক যে আচরণটা পাবলিক, এটা করা উচিত না, কিন্তু এটাই প্র্যাকটিক্যালি হয়, এই জন্য নিষেধ করা হয়েছে। কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে সড়ক দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা মোটরযানের কোনো ধরনের ক্ষতি সাধন করা যাবে না, এবং তাদের সাথে কোনো দুর্ঘটনা কবলিত মোটর চালক বা কন্ডাক্টরের প্রতি কোনো আক্রমণ বা আচরণ করা যাবে না, বা যাত্রী বা ঘটনাস্থলে সমবেত ব্যক্তিরা জনশৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ করা যাবে না। কোনো ধরনের এই দেখা গেছে আমরা একটা মব সৃষ্টি করি বা মোটর যানের কোনো ক্ষতি সাধন বা যাত্রীর প্রতি আক্রমণ বা জনশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করা যাবে না। এক কথা হচ্ছে এই দুর্ঘটনার জন্য 4টা কাজ নিষেধাজ্ঞা, খেয়াল রাখবেন 119। যে 119 দ্বারা বলছে দুর্ঘটনার পর যখন একটা অ্যাক্সিডেন্ট হবে 4টা কাজ করা যাবে না, খেয়াল রাখবেন। মোটরযান ভাঙচুর, চালক কন্ডাক্টরের উপর হামলা, জনরোষ আক্রমণ আচরণ, সংগঠনের ব্যানারে ক্ষতি বিশৃঙ্খলা। আই রিপিট, দুর্ঘটনার পর 4টি নিষেধাজ্ঞা, একটা হচ্ছে মোটরযান ভাঙচুর, চালক বা কন্ডাক্টরের উপর হামলা, জনরোষ বা আক্রমণাত্মক আচরণ, সংগঠনের ব্যানারে ক্ষতি বিশৃঙ্খলা। তাহলে মোটামুটি আমাদের আজকে সড়ক পরিবহন আইন মোটামুটি ভাবে যতটুকু আলোচনা করা হয়েছে এই পর্যন্তই। আমরা নতুন কোনো কিছু যেগুলা দিলাম এখানে রিটেনের প্রশ্ন সহ, এটা আমরা জাস্ট পিডিএফ আপনার দিয়ে দিব। এখানে যে কটা প্রশ্ন আছে, যে কটা এমসিকিউ আছে, এগুলি পরীক্ষায় যান, ইনশাল্লাহ আর পড়া লাগবে না আশা করি।